দেখো, ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অফিসিয়াল টিউব সায়েন্স লার্নিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আবারও কালকেও প্রশ্নটা আমরা এনেছিলাম এবং সেই ভিডিওটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। আজকেও দেখো কিছু প্রশ্নের সমাহার নিয়ে তোমাদের সামনে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে ফুড সাপ্লাইয়ের পরীক্ষা রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো বেশি না কথা বলে দেখো প্রথম প্রশ্নটা তোমাদের কি বলেছে। প্রথম প্রশ্নটা বলেছে কোন জোড়টি, কি বলেছে, কোন জোড়টি সঠিক, কি বলেছে? প্রথমটা বলেছে সাইটোকাইনিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, সাইটোকাইনিনের সঙ্গে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা, থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, অক্সিন পত্রমোচন বিলম্বিতকরণ, অ্যাড্রিনালিন কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয়। দেখো কোশ্চেন স্ট্যান্ডার্ড কত হাই, এইরকম টাইপের প্রশ্ন যদি তোমাদের আসে তোমাদেরকে কিন্তু পেরে উঠতে হবে। তো প্রথমেই আমি তোমাদের একটা কথা বলি যে তোমাদের জানা উচিত যে আমরা এখানে যে হরমোনগুলো নিয়ে লেখা আছে সমস্ত কিছুই কি বলো দেখি প্ল্যান্ট হরমোন, সমস্ত কিছু কি বলো দেখি প্ল্যান্ট হরমোন। তো প্ল্যান্ট হরমোন তিন প্রকার, একটা অক্সিন, একটা জিব্বারেলিন আর একটা সাইটোকাইনিন। অক্সিনের রেসপেক্টে যে তথ্যটা দিয়েছে পত্রমোচন বিলম্বিত করা, এই পত্রমোচন বিলম্বিত করাকে মনে রাখবে, এই পত্রমোচন যে বিলম্বিত করে সে হচ্ছে কি বলো দেখি সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন হচ্ছে এই পত্রমোচন বিলম্বিত করে এবং তাই জন্য রিচমন্ড ল্যাং এফেক্ট দেখা যায়। তাহলে আমরা যদি দেখি, এক নম্বরে হচ্ছে অক্সিন, দুই নম্বরে হচ্ছে জিব্বারেলিন, রেলিন, তিন নম্বর হচ্ছে কি বলো দেখি সাইটোকাইনিন। ব্যাস, তাহলে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন তিন ভাগে কিন্তু আমরা কি বলো দেখি আমাদের প্ল্যান্ট হরমোন। এবং এর মধ্যে কথাগুলো ভালো করে লিখে নাও যে এইখানে যে বলেছে না সাইটোকাইনিন পর্বমধ্যে বৃদ্ধি ঘটায় না, এটা অক্সিন করে, এইটা অক্সিন করে, এটা সাইটোকাইনিন করে না। ঠিক আছে, এবং তারপরে বলেছে যে থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, এটা কিন্তু একবারে সঠিক। সাইটোকাইনিন কিন্তু লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। থাইরক্সিনের হরমোন এর কনসেপ্টগুলো যদি তোমরা দেখো তাহলে ডেফিনেটলি এটা দেখতে পারবে। তারপরে বলেছে অক্সিন পত্রমোচন বিলম্বিত করে, পত্রমোচন বিলম্বিত করে হচ্ছে সাইটোকাইনিন, এবং তাই জন্যই কি বলে দেখি রিচমন্ড ল্যাং এফেক্ট বলে এক ধরনের এফেক্ট হয়, সেই এফেক্টটা নিয়েও কিন্তু যথেষ্ট থিওরি রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে বলো দেখি, অ্যান্সার এটার কোনটা সঠিক? এটার অ্যান্সার সঠিক হচ্ছে বি নম্বর, থাইরক্সিন কিন্তু কারেক্ট অ্যান্সার। কি বলো দেখি, বি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো করে মাথায় রাখবে, তোমরা দেখবে। চলো তার পরবর্তী প্রশ্ন আমরা যাই। দেখো একটু জাস্ট একটু হোল্ড করো, আমাদের আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন যেটা, সেটা আমি তোমাদের সামনে স্ক্রিনে আনছি, তোমরা সেটা দেখে নাও। দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে হেরিটেজ টাউন অফ বেঙ্গল বলা হয়? ভালো করে মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে হেরিটেজ টাউন অফ বেঙ্গল বলা হয়? এটা একটু দেখে নেওয়া উচিত, ভালো করে বুঝবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে হেরিটেজ টাউন অফ বেঙ্গল বলা হয়? তোমরা দেখো কোনটা হবে। আচ্ছা, হেরিটেজ টাউন বলতে এটা কিন্তু কোনটা হবে তোমরা আনসার অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি এটার উত্তর বলবো না, কারণ এই রেসপেক্টে আশা করি তোমরা তথ্যটা জানো। ঠিক আছে, কুচবিহারকে, বাঁকুড়াকে, বহরমপুর, কলকাতা কোনটাকে ভালো করে বুঝবে, এবং সেই জায়গায় কিন্তু বহরমপুরের কি স্পেশালিটি সে সম্পর্কে যদি জানে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা ব্যাপক, আমি বারবার বলছি। দেখো বলছে পার্থেনোকার্পিতে সাহায্য করে নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন? আচ্ছা, পার্থেনোকার্পি কনসেপ্টটাকে ভালো করে বুঝি। পার্থেনোকার্পি জিনিসটা কি? আমরা যদি পার্থেনোকার্পি লেখার চেষ্টা করি, মানে বীজহীন ফল উৎপাদন। এই বীজহীন ফল উৎপাদিত করে কে? আগে এটা বুঝতে হবে, এই বীজহীন ফল উৎপাদন করে হচ্ছে অক্সিন।
ঠিক আছে, অক্সিন হরমোন হচ্ছে এই বীজহীন ফল উৎপাদন করে। ভালো করে মাথায় রাখো। তাহলে অ্যান্সার কি বলো দেখি? অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর। ভালো করে মাথায় রাখবে তোমরা, তাহলে এটার অ্যান্সার হবে এ নম্বর। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জিনিসটা কিন্তু ভালো করে দেখো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। আচ্ছা, জিব্বারিলিনের রেসপেক্টে বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। সাইটোকাইনিন অবশ্যই পত্রমোচন বিলম্বিত করে, এবং সাইটোকাইনিন এবং এই তিনটা রেসপেক্টে আরো কিছু তথ্য যদি দেওয়া যায়, তাহলে অক্সিন কিন্তু অ্যাসিডিক নেচার। জিব্বারিলিনের মধ্যে স্পেশালিটি বলতে তার মধ্যে নাইট্রোজেন বিহীন এমন এক প্রকার হরমোন। আর সাইটোকাইনিন বলতে সেটা কিন্তু ক্ষার। ঠিক আছে, নারকেলের শস্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাইটোকাইনিন হরমোন আমরা লক্ষ্য করি। একটু ভালো করে দেখবে। আচ্ছা, এ দেখো হিস্ট্রি রেসপেক্টে কিছু প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলেছে, ভালো করে বোঝো। বলেছে মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত 24 রকমের কর প্রথাকে বিলুপ্ত করেন কে? কোন সম্রাট? সম্রাট না বলে সুলতান বলতে পারো। কোন সুলতান? সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত 24 রকমের প্রথাকে বিলুপ্ত করে। এটা কিন্তু জানার মতন বিষয়। তার মানে এখান থেকে তুমি এটাও জানছো যে মোহাম্মদ বিন তুগলক 24 টাইপ অফ ট্যাক্সেস ইন্ট্রোডিউস করেছিল। কাদের? সাধারণ মানুষের উপর। সেইটাকে অ্যাবলিশ করে কে? সেইটাকে অ্যাবলিশ করে ফিরোজ শাহ তুগলক। তাহলে অ্যান্সার কি হবে? বি নম্বর হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে বি নম্বর। ভালো করে তোমরা মাথায় রাখবে। এবং ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। কি বলা হয়? সুলতানি যুগের আকবর। এবং তিনি ডিপার্টমেন্ট অফ স্ল্যাব মানে হচ্ছে দাসত্ব ডিপার্টমেন্ট তৈরি করেছিল, যেখানে 1,35,000 আর দাস ছিল। এবং তার সময় পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন রকমের বড় বড় খালগুলো সংস্করণ কিন্তু তার সময় হয়েছিল। ঠিক আছে, তো এটা কিন্তু তার সময়ের খুব গুরুত্বপূর্ণ তথ্য। আর ইব্রাহিম লোদিকে, ইব্রাহিম লোদি হচ্ছে 1500, দেখো এখানে অপশনটাও আমরা একটু পড়ে নেব। অপশনের রেসপেক্টে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ যে হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি, সেখানে কিন্তু এই ইব্রাহিম লোদি ছিল। এবং এই ইব্রাহিম লোদি ছিল হচ্ছে লোদি বংশের শেষ সুলতান। ভালো করে মাথায় রাখবে। তার জাতি ছিল আফগান। খিজির খা, খিজির খা ছিল হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ভালো করে মাথায় রাখবে, এমন একটা সুলতান যে নিজেকে সুলতান বলে রিপ্রেজেন্টেশন করতেন না। নিজামুদ্দিন তুগলক, নিয়ামুদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশেরই একটা প্রতিষ্ঠাতা। এবং ভালো করে মাথায় রাখবে তিনি কিন্তু খুব মানে বলা যেতে পারে খুব যে ফেমাস সুলতান ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, নিয়ামুদ্দিন, নিয়ামুদ্দিন নয়, নিজামুদ্দিন। যাই হোক, দেখবে এখান থেকে যেগুলো থেকে যে অপশনগুলো রেসপেক্টে প্রশ্ন আসতে পারে আমি সেগুলো নিয়ে তোমাদেরকে বলে দিলাম। চলো তার পরবর্তীতে চলো। দেখো এইটা যদি তোমরা লক্ষ্য করো যে এই প্রশ্নটা কতবার আর আমাদের ইসে এসেছিল, আগে সেটা বোঝো। বলছে ভাস্কো দা গামা কত, কি বলেছে, এসে কোন বন্দরে অবতীর্ণ হন। তোমরা যদি ডাব্লিউবিসিএস ভালো করে পড়ো, ডাব্লিউবিসিএস এর পড়াশোনা ভালো করে পড়ো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করো, আমি তোমাদের একটা কথা বলি, এই প্রশ্নটা তোমরা যে কতবার দেখবে তার ঠিক নেই। তো সেই জন্যই বলছি এই প্রশ্নটা তোমরা দেখে যাও। এটার অ্যান্সার কি হবে? আমাদেরকে এটার অ্যান্সার হবে হচ্ছে কালিকট বন্দরে। এবং এই পরিপ্রেক্ষিতে আরো তথ্য যদি দেওয়া যায়, তাহলে 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন, 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন, সরি 1498, এবং উত্তম আশা অন্তরিত ধরে এসেছিলেন। ভালো করে মাথায় রাখবে, তিনি কিন্তু কালিকট বন্দরে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। এটা একটু দেখবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। দেখো কি বলছে। বলছে ইংরেজ কোম্পানি কোন মোগল সম্রাটের কাছ থেকে 1917 সালে ফরমান লাভ করেন, যার ফলে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। যদি তোমরা দেখো যে এই ফরমানটা কি, ফরমানটা হচ্ছে ফারুক শিয়ারের কাছ থেকে পান, এবং যার নাম হচ্ছে ফারুক শিয়ার এর ফরমান। ভালো করে মাথায় রাখবে, অ্যান্সার হবে সি নম্বর। এবং তার উপর ভিত্তি করে বাংলা, বিহার, উড়িষ্যাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবাধে বাণিজ্য করার সুযোগ পায়। ফারুক শিয়ারের ফরমান খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসেছিল। এবং কত সালে এই ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেন, সেটা হবে 1717 সালে। সেটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো,
জিএসটি কত সালে ভারতবর্ষে ভ্যাট ট্যাক্সের পরিবর্তন হিসেবে আসে? জিএসটি কত সালে ভারতবর্ষে ভ্যাট ট্যাক্সের পরিবর্তন হিসেবে আসে? দারুণ প্রশ্ন। প্রশ্নটার উপলব্ধিকরণ বোঝার ব্যাপার আছে যে জিএসটি কত সালে ভারতবর্ষে ট্যাক্সের পরিবর্তন হিসেবে আসে। তোমরা বলবে, তোমাদের কাছে প্রত্যেকের উত্তরের এই উত্তর আমি কমেন্টটা রাখলাম, কমেন্টটা দেবে। না হলে তো ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট রয়েছেই, অবশ্যই পড়ে কিন্তু এই উত্তরটা দেবে। এই আর জিএসটি রিলেটেড, জিএসটির ফুল ফর্ম কি, কোন রাজ্যে প্রথম জিএসটি অ্যাপ্লিকেবল হয়, জিএসটি কেন তৈরি করা হয়েছিল, জিএসটির পরিপ্রেক্ষিতে কোন কোন তথ্যগুলো উঠে আসে, সমস্ত তথ্য কিন্তু আমাদের কনসেপচুয়ালি ভালো করে জানতে হবে। জিএসটি কততম সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে অ্যাজ এ তোমার হচ্ছে আইন হিসেবে লাগু হয়, সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। আমি তোমাদের সেগুলো বললাম, তোমরা অবশ্যই ইন্টারনেট থেকে কালেক্ট করবে। দেখো কি বলেছে, দেখো বলছে, দেখো প্রথম সজীব কোষ আবিষ্কার করেন নিম্নলিখিত কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ আবিষ্কার করেন? এখানে দেখো প্রথমে যে নামটা উঠে আসে তার নাম হচ্ছে রবার্ট হুক, তারপর হচ্ছে লিয়েন হক, তারপর হচ্ছে নল এবং রুস্কা, আর কেভিনন। দেখো এই প্রত্যেকটা নামের মধ্যে একটা করে প্রশ্ন হয়, তো ভালো করে পড়বে। বলতে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন রবার্ট হুক, কিন্তু যেটা আবিষ্কার করেন সেটা মৃত কোষ। ঠিক আছে, তাহলে সজীব কোষ কে আবিষ্কার করেন? লিয়েন হক বা অ্যান্থন ভন লিয়েন হক। ঠিক আছে, তাহলে আমি কি কি বললাম? রবার্ট হুক যে প্রথম অপশন, তাহলে আমরা কোষবিদ্যার জনক কাকে বলি? রবার্ট হুককে বলি। কেন বলি? তার কারণ তিনি প্রথম মৃত কোষ, ঠিক আছে, কোষ আবিষ্কার করেছেন, বাট মৃত কোষ ছিল, বাট সজীব কোষ আবিষ্কার করেন লিয়েন হক। আর নল ও রুস্কা তারা কিন্তু কি বলো দেখি, তারা মাইক্রোস্কোপ তৈরি করার জন্য কিন্তু বিখ্যাত। ভালো করে মাথাটা, সিম্পল কম্পাউন্ড, কম্পাউন্ড মাইক্রোস্কোপটাই নল এবং রুস্কা তৈরি করে, সিম্পল মাইক্রোস্কোপ এই লিয়েন হক তৈরি করে, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করে জ্যানসেন ব্রাদার। এই কনসেপ্টগুলো ভালো করে মাথায় রেখে যেতে হবে। তাহলে এর অ্যান্সার কি বলো দেখি? অ্যান্সার হবে বি নম্বর। ভালো করে তোমরা নোট করে নিও। আচ্ছা, দেখো কি বলেছে, বলেছে শৈবাল ব্লুম কি। এটাকে তোমার অবশ্যই হোয়াইট করা আছে বলে একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, তোমরা দেখো। বলেছে শৈবাল ব্লুম কি, শৈবাল ব্লুম কি? এ নম্বর বলেছে মাটিতে কীটনাশকের পরিমাণ বেড়ে গেলে, দুই নম্বর বলেছে মাটিতে আগাছা বৃদ্ধি হলে, সি নম্বর বলেছে জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এবং জলে কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি হওয়া। আচ্ছা, শৈবাল ব্লুম মানে কি? যেখানে আগাছা এবং কচুরিপানা বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে সেই জলে অক্সিজেনের ডিজলভিং পাওয়ার, ডিজলভিং বা জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের কোয়ালিটি বা কোয়ান্টিটি কমে যাওয়া। তাহলে শৈবাল ব্লুম বলতে এখানে ডি নম্বর অপশনটা কারেক্ট, জলের কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি, এবং যার ফলে জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। তাহলে সেই রেসপেক্টে জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াটাই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ কিন্তু এর শৈবাল ব্লুম ঘটনাটা হচ্ছে জলে কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি হয়ে যাওয়া, এর ফলে হয় কি জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। মানে এই রেসপেক্টে কি হবে বলো তো দেখি? সি ডি দুটোই খুব কাছাকাছি প্রশ্ন উত্তর, বাট আমি যদি আমাকে যদি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর বলতে বলো, আমি বলবো জলে কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি হয়ে যাওয়া। তোমরা তোমাদের মতো উত্তর দেবে, কিন্তু অ্যান্সার এর এই যে বলছে না জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এইটা কচুরিপানা এবং আগাছা বৃদ্ধি হওয়ার ফলেই ঘটনাটা যেটা ঘটছে সেটা নিয়ে এখানে এলাবোরেট করেছে। ভালো করে মাথায় রাখবে। চলো এবার দেখো, এই যে জলের মধ্যে যে কীটনাশকের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে কি সমস্যা হচ্ছে? এর ফলে যে সমস্যাটা হচ্ছে তার একবারে অন্যতম কারণ হিসেবে বিবেচিত যে আমাদের যে জীব বিবর্ধন বা জীবের যে খাদ্য শৃঙ্খল তার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, এবং এই ইনক্লুডেশনের ফলে কি হচ্ছে বলো দেখি, গোটা আমাদের যত জীব রয়েছে, জীবকুল রয়েছে, তাদের মধ্যে এই কীটনাশকটা চলে যাচ্ছে। ভালো করে মাথায় রাখবে। চলো তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখো
বলছে সিন্ধু সভ্যতার ভাগগুলির মধ্যে কোনটিতে উচ্চমানের জল পরিষেবা, সিন্ধু সভ্যতার ভাগগুলির মধ্যে কোনটিতে উচ্চমানের জল পরিষেবা এবং জল নিকাশির ব্যবস্থার কথা জানা যায়? তাহলে তুমি বুঝতে পারছো, হাইলি ডেভেলপমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সিন্ধু সভ্যতার কোন সাইটে দেখা গেছিল? এটা আনসার হবে ধোলাভিরা। ভালো করে মাথা রাখবে, ধোলাভিরাতে হাইলি ডেভেলপমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম দেখা গেছিল। এর অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। দেখো মহেঞ্জোদারো তো ডেভেলপ, মানে বলা যেতে পারে ডেভেলপড ধোলাভিরার থেকে মহেঞ্জোদারোতে বেশি ছিল, বাট ড্রেনেজ সিস্টেম বলা যেতে পারে টপ মোস্ট কোয়ালিটি ছিল ধোলাভিরাতে। মহেঞ্জোদারোতে কি ছিল, বড় বড় নিকাশির সঙ্গে ছোট ছোট নিকাশির একটা বলা যেতে পারে সংযোগ ছিল না, ড্রেন তাদেরও ছিল, কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের দিক দিয়ে আমরা ধোলাভিরাকে 1 নম্বর রাখবো। তাহলে অ্যান্সার হবে সি নম্বর, তোমরা একটু দেখে নেবে, এর অ্যান্সার কিন্তু সি হবে। ঠিক আছে, চলো চলো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখো। বলেছে কি বলেছে দেখো, বলছে প্রচ্ছন্ন অটোজোমাল রোগটি কোনটি? প্রচ্ছন্ন অটোজোমাল রোগটি হলো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, সবগুলি। তার মানে অটোজোম কাকে বলে? আমরা যদি একটু অটোজোম নিয়ে আলোচনা করি, আমাদের টোটাল ক্রোমোজোম কটা? আমাদের যদি টোটাল ক্রোমোজোম, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কটা বলো দেখি? 46। কেউ বলে 23 জোড়া, সেটাও রাইট। 46 এর মধ্যে 44টি হচ্ছে অটোজোম এবং দুটো হচ্ছে কি বলো দেখি আমাদের সেক্স ক্রোমোজোম, যার দরুন আমরা পুরুষ না মহিলা হবো সেটা ডিক্লারেশন হয়। তো এই 44টা অটোজোম বাহিত রোগের মধ্যে এদের বিভিন্ন অটোজোমাল ইস্যুর জন্য যে রোগগুলো হয় সেটা হিমোফিলিয়াও, থ্যালাসেমিয়াও, বর্ণান্ধতাও। তাহলে এখানে অ্যান্সার হবে সবগুলি। অটোজোমাল ডিজিজ ভালো করে মাথায় রাখবে, আর সেক্সুয়াল ডিজিজ কিন্তু আলাদা। বাট অটোজোমাল ডিজিজের মধ্যে হিমোফিলিয়া মানে কি, থ্যালাসেমিয়া মানে কি বুঝতে হবে, বর্ণান্ধতা মানে কি, যেখানে বিভিন্ন লাল বর্ণ, প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া তোমরা পড়েছো। থ্যালাসেমিয়া 3 প্রকার হয়, থ্যালাসেমিয়া এ, থ্যালাসেমিয়া বি, থ্যালাসেমিয়া সি। থ্যালাসেমিয়া সি এ কে বলা হয় তোমার হচ্ছে রাজকীয় থ্যালাসেমিয়া, সবাই তোমরা জানো, রক্ত বন্ধ হবে না। হিমোফিলিয়া বলতে তার যে রক্তের কোয়ালিটি সেটা তোমার প্রবলেম হয়ে যায়। তো বিভিন্ন অনুচক্রিয় বিভিন্ন রকমের মানে ব্লাড রিলেটেড ইস্যুস এই প্রথম দুটো। আর বর্ণান্ধতা হচ্ছে আমাদের বর্ণ চিনতে অসুবিধা, যাদের বর্ণ চিনতে প্রবলেম রয়েছে তারা রেলের চাকরি পাবে না। সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে 3টাই অটোজোমাল ডিজিজ। ধরো কেউ 11 নম্বর প্রচ্ছন্ন জিনের জন্য হচ্ছে, কারো 13 নম্বরের জন্য হচ্ছে, কারো 10 নম্বরের জন্য হচ্ছে। আলটিমেটলি এরা সবই অটোজোমাল ডিজিজ। ভালো করে মাথায় রাখবে। আজকে যে প্রশ্নগুলো করালাম সে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা মারাত্মকভাবে আছে। ঠিক আছে, আচ্ছা চলো তার পরবর্তী, চলো দেখো কি বলেছে। আচ্ছা দাঁড়াও আমরা একটু মিটিয়ে নিই। দেখো কি বলেছে তার পরবর্তী প্রশ্নটা দেখো। বলেছে ভারতে সম্প্রতি 2023-এ কততম স্বাধীনতা দিবস পালিত হলো? যদি তুমি ভালো করে WBPSC প্রশ্নপত্র একটু অ্যানালাইসিস করো, তুমি দেখবে 7টা প্রশ্নের মধ্যে, 7টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষাতেই WBPSC এই প্রশ্নটা তুলে ধরেছে। তার পরবর্তী বা আসন্ন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভালো করে বুঝবে। একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরো অন্যান্য প্রশ্নগুলো তোমাকে কিন্তু রেকটিফিকেশন করতে হবে। কি বললাম? তোমাকে জেনে যেতে হবে 2023 সালে আমাদের কততম প্রজাতন্ত্র দিবস ছিল। তোমাকে জেনে যেতে হবে যে 2023 সালে 15ই আগস্ট আমাদের কততম স্বাধীনতা দিবস ছিল। 2024 সালে কততম স্বাধীনতা দিবস হবে, 2024 সালে কততম প্রজাতন্ত্র দিবস হবে, এটা তোমাকে জেনে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা বলেছে, তোমরা দেখো 2023 সালে যে আমাদের সম্প্রতি 2023 সালে কততম স্বাধীনতা দিবস পালিত হলো। অ্যান্সার দিয়েছে 76তম,
75তম, 73তম, 74তম অ্যান্সার তোমরা করবে। আর আমি একটা কথা বলি, এর অ্যান্সার হবে বি নম্বর 76তম, সরি এ নম্বর 76তম, এ নম্বরে রয়েছে 76তম হবে। আর একটা কথা বলে রাখি, যদি তোমাদের বলে যে তোমাদের 2024-এ কততম হবে, তখন কিন্তু ঠিক পরবর্তীতে 77তম, মাথায় রাখবে, ঠিক আছে? আর আমি একটা কথা বলি যে স্বাধীনতা দিবস উদযাপন কত বছর হলো আর স্বাধীনতা দিবস কততম এটা কিন্তু একটু গুলিয়ে ফেলো না, ঠিক আছে? যে তো সে 2026-এ আমাদের স্বাধীনতা পাওয়া প্রায় মোটামুটি সম্ভবত 77তম স্বাধীনতা দিবস হলো, এবং সেই রেসপেক্টে তোমরা একটু দেখে নেবে, অ্যান্সার কিন্তু এ নম্বর হবে অ্যান্সার, 76তম স্বাধীনতা দিবস। সবাই খুব ইম্পর্টেন্টলি এই প্রশ্নগুলো সলভ করো, এবং এই প্রশ্নগুলোর সঙ্গে আমি যে সমস্ত তথ্যগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা ভালো করে বাড়িতে দেখবে। আশা করছি সবার এই কোশ্চেন সিরিজটা ভালো লেগেছে। সবাই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।